একটা শব্দ হচ্ছে, অনবরত হয়েই যাচ্ছে। দ্রুত বেগে বাথরুমের দরজার কাছে গিয়ে কান পাতলেন ওসি সাহেব। শুনতে পেলেন পানির শব্দ। আন্দাজ করতে পারলেন বিষয়টা, দরজা ভেতর থেকে বন্ধ। আরও একটা দরজা ভাঙতে হবে। কেটে গেল আরও কয়েকটা অস্বস্তিকর মিনিট। সবশেষে যখন ভেতরে প্রবেশ করতে পারল সবাই, তখন দেখা গেল বাথরুমের ভেতরে বাথটাবের কল চলছে, পানি উপচে পড়ছে, আর বাথটাবের বাইরে একটা রক্তমাখা হাত ঝুলছে। কপিক্যাট কিলার প্রথম ভাগে যা যা শুনেছিলাম, পরপর 3টি লাশের খোঁজ পায় ওসি সাহেব, 2জন লেখক এবং 1জন দারোয়ান। সকল প্রমাণ স্বাভাবিক মৃত্যুর দিকে নির্দেশ করলেও ওসি সাহেবের কেন যেন বারবার মনে হতে থাকে এগুলো কানেক্টেড মার্ডার। প্রতিটা ক্রাইম সিনে পানির উপস্থিতি তাকে ভাবিয়ে তোলে। এরপর শুনুন কপিক্যাট কিলার দ্বিতীয় ভাগ। আগন্তুক 19শে নভেম্বর 2019 সকাল 10:05। থানায় এসে নিজের কেবিনে যাওয়ার পথেই ওসি সাহেব খেয়াল করলেন ওয়েটিং রুমে কয়েকজন বসে আছে। কেবিনে বসতেই খালেক তার কাছে এসে বলল, স্যার, লোকটার পরিবারের সাথে কন্ট্যাক্ট করতে পারছিলাম রাতেই। ওনার ছেলে আর বউ থানায় আসছে, নিয়ে আসবো ওনাদের। কিছুক্ষণ পর একটা বছর 20-এর ছেলে আর একজন মধ্যবয়স্কা মহিলাকে নিয়ে ফিরে এলো খালেক। ভদ্রমহিলাকে দেখে মনেই হবে না তার স্বামী মারা গেছে। জামা কাপড়ে আধুনিকতার ছোঁয়া, চেহারায় দৃশ্যমান বিরক্তি। মনে হয় যেন এ মৃত্যুকে সে ট্র্যাজেডির থেকে বেশি ভোগান্তি বলে মনে করছেন। অন্যদিকে ছেলেটার অবস্থা শোচনীয়, চেহারায় দৌড়ঝাঁপের ক্লান্তির ছাপ। তাদের চেয়ারে বসানো হলো। ম্যাডাম, পরিস্থিতির কারণে আমাদের এমনটা করতে হয়, সরি ফর দ্যাট। দেখুন, অত ভনিতা না করে কি জিজ্ঞেস করার আছে সেটা জিজ্ঞেস করুন। আমি অনেক কাজ ফেলে এসেছি, বাসায় গিয়ে ওই ফালতু লোকটার ফ্যামিলি মেম্বারদেরও সামলাতে হবে। হ্যাঁ, মরে গিয়েও শান্তি দিল না। ওসি সাহেব এই কথার জবাবে কি বলবেন বুঝতে পারলেন না। একটু ভেবে জিজ্ঞেস করলেন, আপনার স্বামী কি করতেন? কি জানি কি করতো অপদার্থটা। বলতো তো অ্যাকাউন্ট অফিসার, ট্যুরেট কমার্শিয়াল ব্যাংকে চাকরি করত। আসলে যে কি করতো গড নোজ। এমনটা কেন বলছেন? দেখুন স্যার, মনে হয় না আমাকে প্রশ্ন করে আপনার কোনো লাভ হবে। হ্যাঁ, আপনি বরঞ্চ আমার ছেলেকে প্রশ্ন করুন। ও আমার নামে যত পারা যায় বানিয়ে বানিয়ে কথা শুনিয়ে দিবে আপনাকে। ঠিক আছে, আমার হাতে এমনিতেও বেশি সময় নেই, আমাকে আবার বিধবার সাজে সাজতে হবে। আমি যাচ্ছি। ভদ্রমহিলা আর কিছু না বলে চলে গেল। ওসি সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন। এর স্বভাব এমন কেন তিনি তা বুঝতে পারলেন না। একটু ধাতস্থ হয়ে ছেলেটার দিকে তাকিয়ে খেয়াল করলেন ছেলেটা নিচের দিকে তাকিয়ে আছে। ওসি সাহেব জিজ্ঞেস করলেন, তোমার মা কি সব সময় এমনই আচরণ করে? প্রায় সময়। ওনার কথা বলার ধরন একটু অন্যরকম। একটু অন্যরকম? যাই হোক, এমন ব্যবহারের কারণ? দেখুন, মার্গারেট বাবার সেকেন্ড ওয়াইফ, আমার সৎমা, তাই কোনোদিনই উনি আমাকে দু চোখে দেখতে পারেনি। আমার বাবা খুব শান্ত স্বভাবের মানুষ, আমাকে খুব ভালোবাসতো, আর এই জিনিসটাই মার্গারেট সহ্যই করতে পারতো না। বাবার বিয়ের পর আর কোনো সন্তান নেয়নি, এ কারণে মার্গারেট বাবার প্রতি অনুতপ্ত ছিল। গেল কয়েক বছর খানেক ধরে ওদের মাঝে সমস্যা চলছিল। তোমার বাবা বিয়ে করে কবে? 4 বছর আগে। এই ডিসেম্বর 4 বছর পূর্ণ হতো। তোমার মা, মিস মার্গারেট বললেন যে তোমার বাবা কি কাজ করতেন সেটা জানতো না, এমনটা কেন? মার্গারেট সবসময় সন্দেহ করত বাবার অন্য কোথাও অ্যাফেয়ার আছে, এর কারণেই এমন কথা বলতো সে। এটা নিয়ে ওদের মধ্যে অনেক ঝগড়াও চলছিল। আসলে বাবা ব্যাংকে চাকরি করত, খুব সাধারণ একটা মানুষ ছিলেন বাবা। 10টা থেকে 4টা অফিস করতেন, 6টার মধ্যে বাসায় চলে আসতেন। তাও মার্গারেটের সন্দেহ লেগেই থাকতো। কত বছর ধরে চাকরি করছে তোমার বাবা? প্রায় 21 বছর, আমার জন্মের আগে থেকে। ওসি সাহেব খালেককে বললেন, খালেক, আপনি ট্যুরেট কমার্শিয়াল ব্যাংকের খোঁজ নেবেন, পার্থ ডিসুজার ব্যাকগ্রাউন্ড চেক করবেন। খালেক উঠে চলে গেল। ওসি সাহেব এরপর ছেলেটাকে আবার জিজ্ঞেস করলেন, আচ্ছা, তোমার বাবা ওই বিল্ডিং এর লিফটে কি করছিলেন? জানি না স্যার, ওখানে তো আমাদের পরিচিত কেউ থাকেও না যে বাবা সেখানে যাবেন।
হয়তো তোমার বাবার পরিচিত কেউ ছিল। আচ্ছা, এটা বলো, শেষ কখন তোমার বাবার সাথে কথা হয় তোমাদের? আমার সাথে গত পরশু রাতে কথা হয়, খাবার টেবিলে। এরপর গতকাল সকালে বাবা বের হয়ে যায় ব্যাংকে যাওয়ার জন্য। মার্গারেটের সাথে বোধহয় শেষ কথা হয়েছিল। এরপর সারাদিনে অনেকবার ফোন করা হলো, ফোন আনরিচেবল বলছিল। তুমি ফোন করেছিলে সারাদিনে? হ্যাঁ, করেছিলাম। এমনিতে বাবাকে ফোন করা নিষেধ আমার, কিন্তু সেদিন খুব জরুরি কাজ ছিল বলে। কি জরুরি কাজ? লুসিয়ার জন্য। লুসিয়া? আমার গার্লফ্রেন্ড। আমরা বিয়ে করতে চাচ্ছিলাম, আর বাবা রাজি হচ্ছিল না। বাবাকে শেষবারের মতো বলার জন্যই ফোন করেছিলাম। তোমার বাবা রাজি হচ্ছিলেন না কেন? মার্গারেটের জন্য। মার্গারেট কখনোই চায়নি আমার মুখে হাসি ফুটুক, আর লুসিয়া একমাত্র মানুষ যে আমার হ্যাপি রাখতে পারত। লুসিয়ার নম্বর দেবে আমাকে, আমি কথা বলবো। আচ্ছা, আমাকে এটা বলো, তোমার বাবার কোনো শত্রু ছিল যার সম্পর্কে তুমি জানো? আমার জানা মতে বাবার কোনো শত্রু ছিল না। হ্যাঁ, পারিবারিক কিছু দ্বন্দ্ব ছিল আমাদের গ্রামের বাড়িতে, কিন্তু তারা তো আর ঢাকায় এসে। বুঝেছি। স্যার, বাবার ডেথ মানে কিভাবে? দেখো, ওনার বডিতে কোনো ক্ষত চিহ্ন পাইনি আমরা, তাই ধারণা করা যাচ্ছে যে অন্য উপায়ে তাকে মারা হয়েছে। তবে মারা হয়েছে এটা শিওর। স্যার, আশ্চর্যের বিষয় কি জানেন? বাবা কখনো লিফটে উঠতেন না। কি? হ্যাঁ স্যার, বাবা কখনো লিফটে একা উঠতেন না। কোনো লোক থাকলে উঠতেন, না হয় সিঁড়ি ইউজ করতেন। এমনটা কেন করতেন? বাবার ভয় লাগতো। লিফটের বন্ধ জায়গায় খুব প্যানিক হতো বাবার, শ্বাসকষ্ট হতো। ডাক্তারও দেখিয়েছেন তিনি, কিন্তু কোনো লাভ হয়নি। তোমার বাবার কি ক্লাস্ট্রোফোবিয়া ছিল? হ্যাঁ স্যার, এটাই স্যার। নাম মনে পড়ছিল না। এই রোগে ছিল বাবার। ওসি সাহেব পুরো ব্যাপারটা বুঝতে পারলেন। তার মানে মিস্টার ডিসুজাকে এমন কেউ হত্যা করেছে যে তার এই রোগের ব্যাপারে জানত। এই রোগকে হাতিয়ার বানিয়ে তাকে মারা হয়েছে। খালেক ঘরে প্রবেশ করল, হাতে একটা কালো ব্রিফকেস। মুখে বলল, স্যার, এটার লক ভাঙছি। ওরা কেউ ব্রিফকেসের পিন জানতো না। দেখেন স্যার, ভিতরে কি আছে। ওসি সাহেবের টেবিলের উপর ব্রিফকেসটা রাখা হলো। সেটার ভেতর থেকে কয়েকটা ফাইল আর এক গাদা কাগজ বের করলেন ওসি সাহেব। প্রথমে বের হলো কিছু ব্যাংকের রসিদ, দুটো চেক বই, একটা ফাইলের ভেতর কিছু দলিলপত্র। দলিল ভরা ফাইলটা খুলে ভেতরের কাগজগুলো বের করলেন ওসি সাহেব। 500 টাকার একটা স্ট্যাম্প পেপারে লেখা একটা উইল। ওসি সাহেব আগা গোড়া উইলটা পড়লেন। পড়া শেষে বললেন, তোমার বাবা সত্যিই তোমাকে খুব ভালোবাসতো। তোমার বাবা তার সব সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে গেছেন। এই উইল মোতাবেক তুমি এখন সব সম্পত্তির মালিক। আমি টাকা পয়সা দিয়ে কি করব বলুন স্যার? আমার বাবাই যেখানে বেঁচে নেই, সেখানে এই সম্পত্তি আমার কাছে কোনো মূল্য রাখে না। আর এমনিতেই আমি সব কিছু ছেড়ে চলে যাচ্ছিলাম লুসিয়ার সাথে। ওসি সাহেব উইলটা পাশে রেখে তাকালেন ব্রিফকেসের ভেতরে। একসাথে বাধাই করা প্রায় 200 A4 কাগজ দেখতে পেলেন সেখানে। উপরের কাগজে বড় করে লেখা, দ্য সিরিয়াল কিলার বাই আগন্তুক। তোমার বাবা লেখক ছিলেন? কই না তো, বাবা তো কখনো লেখালেখির কথা বলেননি। স্ট্রেঞ্জ। পরিবারের কেউ ব্রিফকেসের পিন জানে না। ব্রিফকেসের ভিতর সম্পত্তির উইল আর গল্পের বইয়ের পাণ্ডুলিপি। আরও একজন লেখকের মার্ডার। তাহলে কি দুটো খুনি? খালেক, লেখক সুবীর বোসের প্রকাশককে খুঁজতে বলেছিলাম, তার খবর কি? আরে স্যার, ভুলেই গেছি। খবর নিছি তো স্যার, দাঁড়ান। এই যে ওনার নাম প্যাডেই লিখা রাখছিলাম, মৈনাক সরকার। ওনার নাম্বার ম্যানেজ করছি স্যার, কথা বললেন। ওসি সাহেব হাতে ধরে থাকা পাণ্ডুলিপির প্রথম পৃষ্ঠা উল্টালেন। দ্বিতীয় পৃষ্ঠার নিচের দিকে লেখা, প্রকাশক মৈনাক সরকার, ঠিকানা 5 খিলজি রোড, শ্যামলী, ঢাকা। ওসি সাহেব ব্রিফকেসটা বন্ধ করে হাততালি দিয়ে বললেন, এই তো, এই একটা পারফেক্ট সূত্র খুঁজে পেলাম। এই বিল্ডিং এর লিফটেই তো খুন হয়েছে। তার মানে প্রকাশকের সাথে দেখা করতে গিয়েছিলেন পার্থ ডিসুজা, আর একই প্রকাশকের দুজন লেখকের মৃত্যু। এখন আমি বলতে পারি এই দুটো মার্ডারই কানেক্টেড। খালেক, একটা কাজ করুন, মৈনাক সরকারকে ফোন করুন, বলুন যে আমি ওনার সাথে দেখা করতে চাই। ওসি সাহেব সামনে বসে থাকা ছেলেটার দিকে তাকালেন। ছেলেটার বয়স কত হবে? 20, 22? হঠাৎ
একটা কথা মনে পড়তেই ওসি সাহেব সতর্ক হয়ে গেলেন। ছলনার ছলে বললেন, ও, তোমার নামটা তো জানা হলো না। আমার নাম আর্চি ডিসুজা। আর্চি, তুমি 17 নভেম্বর রাত 8টা থেকে 10টার মধ্যে কোথায় ছিলে? আমি 17 তারিখ রাতে, হ্যাঁ, বাসায় তো ছিলাম। কিন্তু কেন স্যার? ওয়েট, আপনি কি আমাকে সন্দেহ করছেন কোনোভাবে? আর্চি, তুমি এখন বাসায় যাও, আর চিন্তা করো না। তোমার বাবার খুনিকে শাস্তি দেওয়ার দায়িত্ব আমার। শক্ত থাকার চেষ্টা করো, প্রয়োজন পড়লে আবার তোমার সাথে কথা হবে। ছেলেটা চলে যেতেই ওসি সাহেব খালেককে জিজ্ঞেস করলেন, খালেক, সুবীর বোসের একজন মহিলা বন্ধু ছিল না? তার কোনো খোঁজ পেয়েছেন? সরি স্যার, এইটা খুঁজে পাই নাই। তবে স্যার, খোঁজ চলতেছে। খুঁজতে থাকুন খালেক, গুড জব। খালেক একগাল হাসি দিয়ে একটা স্যালিউট দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। খুব খুশি আছে। ওসি সাহেব ফোন বের করে নেহালের নম্বর ডায়াল করলেন। হ্যাঁ, হ্যালো ভাইয়া, বলো। কোথায় তুই? এই তো ভাইয়া, ধানমন্ডির দিকে আছি। কেন? আচ্ছা শোন, তোকে একটা কাজ দিচ্ছি, তোর মন মতোই কাজ। তাই নাকি? বলো। সুবীর বোস আর আগন্তুক ছদ্মনামে দুজন লেখকের ব্যাপারে খোঁজ নিবি তুই। ওদের লেখা থেকে শুরু করে যা যা জানতে পারিস, ঠিক আছে? ওকে ভাইয়া। ফোন রেখে নেহাল তার সামনে বসে থাকা নয়নতারার দিকে তাকিয়ে বলল, সময় কাটানো শিখে উঠেছে, চলো বেরোতে হবে। কোথায় যেতে হবে? ভাইয়া কাজ দিয়েছে, গোয়েন্দাগিরি করতে হবে। ইয়েস, এটাই তো চাচ্ছিলাম। তারার মুখে উত্তেজনার হাসি। নেহাল অবাক হয়ে তাকিয়ে রইল মেয়েটার দিকে। ওর হাসিটা খুব সুন্দর। কানেক্টিং পয়েন্ট। 19শে নভেম্বর 2019, সন্ধ্যা 7টা। চায়ের কাপ হাতে নিয়ে মৈনাক সরকার বললেন, দেখুন কাণ্ড, কত বড় ক্ষতি হয়ে গেল আমার। আরে আমি গিয়েছিলাম মুন্সিগঞ্জে একটা বিয়ে অ্যাটেন্ড করতে, আর এরই মাঝে এত কিছু হয়ে গেল। ওসি সাহেব চায়ে চুমুক দিতে দিতে বললেন, ওনারা দুজনই তো আপনার লেখক ছিলেন। আসলে আমাদের লাইনে এটা স্বাভাবিক, সব প্রকাশকেরই কিছু বাধা লেখক থাকে। সুবীর আর পার্থ দুজনই আমার বাধা লেখক ছিল, অসাধারণ লেখক। মানুষ হিসেবে কেমন ছিলেন এরা? সুবীর একটু উগ্র ধরনের ছিল, আর পার্থ সম্পূর্ণ তার উল্টো। শান্ত স্বভাবের, প্রচার বিমুখ মানুষ ছিল। লেখালেখিও করতো ছদ্মনামে, এমনকি ওর পরিবারের লোকও জানতো না যে ও কত বড় মাপের একজন লেখক। হ্যাঁ, সেটা আমিও জানতে পেরেছি। আচ্ছা, আপনি বললেন যে সুবীর বোস নাকি উগ্র ধরনের ছিল, কেন এমনটা বললেন? দেখুন, সুবীর বেঁচে থাকলে হয়তো আমি এই কথাগুলো বলতাম না, কিন্তু এখন আর বলতে আপত্তি নেই। সুবীরের লেখা ভালো হলেও তার পেছনে প্রচুর পরিমাণ মদ ব্যয় করতে হতো। ওর এই বাজে নেশাটাই ওর স্বভাবের উপর সরাসরি ইম্প্যাক্ট করত। দেখুন, আমি সোজা কথার মানুষ, আমি মাঝে মাঝে যেতাম ওর বাসায়, কিন্তু ওর মতো অমন পাগলামি আমি করতাম না। কয়েকবার তো আমার সাথেও খুব বাজে ব্যবহার করেছে, ও গালাগালি করেছে, চোর বলেছে, অপমান করেছে। কিন্তু আমার পেশা ব্যবসা, আমার তো আর এসব জিনিস বড় করে দেখলে হয় না, তাই আমিও সহ্য করতাম ওর এই ব্যবহার। আচ্ছা, আমি যতদূর জানতে পেরেছি আর এখন আপনার কথায় যেটা বুঝলাম, যে আপনি সুবীর বোসের বাসায় মাঝে মাঝে যেতেন। ওনার বাসায় তো একজন মহিলাও যেত, তার পরিচয় কি আপনি কোনোভাবে জানেন? আরে কেন জানবো না, নিশ্চয়ই জানি। দেখুন, সুবীরের পরিবার নেই, বিয়েও করেনি। এই ললিতার সাথে ওর প্রায় 3 বছরের একটা সম্পর্ক চলছিল। ললিতা কে? ললিতাও আমার একজন লেখিকা, ললিতা ব্যানার্জি। এই তো এই গতবারই তো ওর লেখা উপন্যাস উড়নচণ্ডী তোলপাড় করে দিল বইমেলা। শুধু তাই না, আমার কাছে এখন অবধি কমপক্ষে 6 জন পরিচালক এসে ধন্না দিয়ে বসে আছে বইয়ের রাইটসের জন্য। মুভি বানাতে চায় তারা। ললিতার কথাই আটকে রেখেছি এখনো, কাহিনী দিচ্ছি না কাউকে। বুঝলাম। আচ্ছা, আপনার কি মনে হয় কে করলো এই খুন দুটো? আপনি বলছেন খুন, কিন্তু আমি তো দেখছি সিম্পল ডেথ। যে পরিমাণে মদ খেত সুবীর, ওর সুইসাইডাল হওয়াটা অস্বাভাবিক কিছু না। আর
কানাঘুষো শুনেছি ললিতার সাথে ওর সব কিছু ঠিকঠাক যাচ্ছিল না। তবে হ্যাঁ, পার্থের মৃত্যুটা একটু সমস্যা করছে। ওর আটকা জায়গায় সাফোকেশন হতো, হয়তো সাহস করে একলা লিফটে উঠেছিল, হয়তো দৈবক্রমে লিফট নষ্ট হয়ে যায় আর অন্ধকারে হার্ট অ্যাটাক করে সে। তবে বিষয় হচ্ছে দারোয়ান মূল্য কিভাবে, আর লিফটের উপরই বা কেন? না স্যার, আমার মনে হয় না কেউ সুবীরকে বা পার্থকে মেরেছে। আপনার মনে হওয়াটা তো বড় বিষয় না মিস্টার মৈনাক। আমি কিন্তু প্রমাণ পেয়েছি এটা খুন, কানেক্টেড মার্ডার। আর এই দুই মার্ডারের কানেক্টিং পয়েন্ট হলেন আপনি। এখন বলুন, আপনি তো ওই দিন বাসায় ছিলেন না, তাহলে পার্থ ডিসুজা আপনাদের অ্যাপার্টমেন্টে কি করছিল? আসলে আমারই ভুল। ওই দিন সকালে আমাদের একটা মিটিং হবে বলে কথা ছিল, কিন্তু আমার একটা আর্জেন্ট ইনভাইটেশন আসে আর আমিও তাড়াহুড়া করে বেরিয়ে যাই। ওই বিয়েতে চলে গিয়েছিলাম আর কি। পার্থকে জানানোর কথাও আর মনে ছিল না, এই জন্যই। লোকটা হঠাৎ থেমে গেলেন। একটা ছেলে এসে দাঁড়িয়েছে তার সামনে। ছেলেটা কিছু একটা বলতে যাবে, তখনই চেঁচিয়ে উঠলেন তিনি, এখানে কি করছো এখন? তোমাকে না বলেছি মিটিং এর সময় আমার সামনে আসবে না? আমার কাজে বাধা দিলে আমি কি করতে পারি সেটা কি তোমাকে বুঝিয়ে দিতে হবে? এক কথা কতবার বলতে হয়? হ্যাঁ, যাও এখান থেকে। ছেলেটা নিচের দিকে তাকিয়ে পাশের ঘরে চলে গেল। ওসি সাহেবের ভ্রু কুঁচকে গেল। লোকটা দাঁত কেলাতে কেলাতে বলল, আমার বড় ছেলে, একটু বুদ্ধি কম, একটু কড়া করে না বললেও শুনতে চায় না। হ্যাঁ, কি যেন বলছিলেন? প্রমাণ পেয়েছেন না কি যেন? কেমন প্রমাণ? ওসি সাহেব এক মুহূর্ত ভেবে নিলেন যে সত্যি বলবেন কিনা। শেষ পর্যন্ত সত্যিটাই বলে দিলেন। দুটো ঘটনাস্থলেই আমি অস্বাভাবিকভাবে পানির উপস্থিতি পেয়েছি। পানি যে কোথা থেকে এলো কিংবা কি কারণে সেটা বুঝতে পারিনি। তাই আমার মনে হচ্ছে এই দুটো স্বাভাবিক মৃত্যু না, খুন। পানি? মৈনাক সরকারের গলার স্বরে বিস্ময় স্পষ্ট। ওসি সাহেবের নজর এড়ালো না সেটা। হ্যাঁ, পানি। সুবীর বোসের ঘরের মেঝেতে আর আপনাদের বিল্ডিং এর লিফটে পানি পাওয়া গেছে। আপনি কি কিছু জানেন এ ব্যাপারে? না না, এ ব্যাপারে আমি কি করে জানবো? কি আশ্চর্য ব্যাপার। আচ্ছা, ললিতা ব্যানার্জির সাথে কথা বলতে চাই আমি, ব্যবস্থা করে দিতে পারবেন? লোকটা পকেট থেকে ফোন বের করতে করতে বলল, হ্যাঁ, আমি কল দিচ্ছি। 3 বার চেষ্টা করে 4 বারের 12 যখন কেউ ফোন রিসিভ করলো না, তখন মৈনাকের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আজব ব্যাপার, ললিতা তো কখনো এমনটা করে না। মানে যত ব্যস্তই থাকুক না কেন, ও আমার কল তো কখনো ইগনোর করে না। স্ট্রেঞ্জ। আপনার বাঁধা দুজন লেখকের খুন, খুনের জায়গায় অপ্রয়োজনে পানির উপস্থিতি, খুনের সময় আপনার অনুপস্থিতি, প্রথম ভিকটিমের প্রেমিকা এবং আপনার তৃতীয় একজন লেখক ফোন ধরছে না, যেটা কখনো সে করে না। মিস্টার মৈনাক, আমার কিন্তু ঘটনাক্রম সুবিধার লাগছে না। আমারও কিন্তু ভালো লাগছে না মশাই। ললিতার আবার কিছু হয়নি তো? আপনি ললিতার ঠিকানা দিন, আমি এক্ষুনি সেখানে যাব, আর আপনিও চলুন আমার সাথে। গাড়িতে বসে ওসি সাহেব ললিতার ঠিকানায় খালেককে ফোর্স নিয়ে আসতে বললেন। খুব দ্রুত গাড়ি চালাচ্ছেন তিনি। ডুবন্ত মনোহর, 19শে নভেম্বর 2019, সন্ধ্যা 8:20। দরজা ভেঙে ভেতরে ঢুকতে হলো ওসি সাহেবকে। বাড়ির কেয়ারটেকারের কাছ থেকেও চাবি পাওয়া গেল না। জানা গেল গতকাল সকালে শেষবার দেখা গেছে ললিতাকে বাসায় ঢুকতে। এরপর আর তাকে বাসার বাইরে বেরোতে দেখা যায়নি। ফোর্স নিয়ে বাসায় ঢোকার পর মৈনাক সরকার জোরে জোরে ডাকতে শুরু করলেন ললিতাকে, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। আস্তে, শব্দ করবেন না, শুনুন, একটা শব্দ হচ্ছে। সবাই চুপ করে শোনার চেষ্টা করল। একটা শব্দ হচ্ছে, অনবরত হয়েই যাচ্ছে। দ্রুত বেগে বাথরুমের দরজার কাছে গিয়ে কান পাতলেন ওসি সাহেব। শুনতে পেলেন পানির শব্দ। আন্দাজ করতে পারলেন বিষয়টা। দরজা ভেতর থেকে বন্ধ। আরও একটা দরজা ভাঙতে হবে।
কেটে গেল আরও কয়েকটা অস্বস্তিকর মিনিট। সবশেষে যখন ভেতরে প্রবেশ করতে পারল সবাই, তখন দেখা গেল বাথরুমের ভেতরে বাথটাবের কল চলছে, পানি উপচে পড়ছে, আর বাথটাবের বাইরে একটা রক্তমাখা হাত ঝুলছে। বাথটাবের ভেতর ললিতার লাশ পাওয়া গেল। পানিতে ডুবে থাকার ফলে ফুলে উঠেছে লাশটা। বাথরুমের মেঝেতে ওসি সাহেব পায়ের ছাপ খোঁজার চেষ্টা করলেন, কিন্তু লাভ হলো না কোনো। পানিতে ভেসে গেছে পুরো বাথরুমের মেঝে। লাশ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দিয়ে পুরো ঘর সার্চ করলেন তিনি। ড্রয়িং রুম লণ্ডভণ্ড হয়ে আছে, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। হাতাহাতি হয়েছিল সেটা বোঝা যাচ্ছে। সোফার পেছনে জানালার ঠিক পাশে মেঝেতে ওসি সাহেব রক্ত পড়ে থাকতে দেখলেন। রক্তের মাঝে একটা চুল আটকে আছে। ঝুঁকে পড়ে সেটা তুলতে গিয়ে পর্দার আড়ালে ছোট্ট একটা জিনিস চোখে পড়ল তার, ফুলদানির একটা ছোট্ট টুকরা। হাতে তুলে নিয়ে সেটা এভিডেন্স ব্যাগে ঢুকিয়ে রাখলেন। অনেক খুঁজেও সেই ফুলদানির আর কোনো অস্তিত্ব পেলেন না তিনি। জানালার কাছ থেকে বাথরুমের দরজা অবধি ফোঁটায় ফোঁটায় রক্ত পড়ে আছে। ওসি সাহেব ধারণা করলেন ললিতাকে কেউ মারার পর তুলে নিয়ে বাথরুমে ডুবিয়েছে। আরও একটা জিনিস লক্ষ্য করলেন তিনি, ঘরের ফ্লোরে কিছু জায়গায় কয়েনের মতো চাকা চাকা দাগ হয়ে আছে। ওসি সাহেব বুঝতে পারলেন না এই দাগগুলো কিসের। অনেকগুলো খালি মদের বোতল বের হলো ঘর থেকে। আরও অনেক নিষিদ্ধ জিনিসও উদ্ধার করা হলো। শোভন কোনো নারীর কাছে এই জিনিসপত্র থাকতে পারে না। এর থেকে ললিতার চরিত্র যে কেমন ছিল সেটা অনুমান করতে পারলেন ওসি সাহেব। ঘরের এক কোণে একটা আলমারির ভেতর অনেক লেখকের বই পেলেন তিনি। বেশিরভাগ বই ইংরেজি লেখকদের। পুরো ঘর খুঁজেও আর সন্দেহ করার মতো কিছু খুঁজে পেলেন না ওসি সাহেব। ওসি সাহেব বারবার বিরক্তির একটা ভঙ্গি করছিলেন। খালেক এসে জিজ্ঞেস করল, স্যার আপনি কি কোনো বিষয় নিয়ে বিরক্ত? না, বিরক্ত নই, একটা স্পেসিফিক জিনিস খুঁজছি। ওটা যদি পাই তাহলে কাহিনীতে প্যাঁচ লেগে যাবে, আর যদি না পাই তাহলে যেটা ভেবেছি সেটাই হয়েছে। কি খুঁজতেছেন স্যার? আমারে কন, আমিও খুঁজি। এই ফ্ল্যাটের চাবি খুঁজছি খালেক, খুঁজে দেখুন তো চাবি পান কিনা। আমি বাসায় যাচ্ছি, এখানে দেখার মতো আর কিছুই নেই। ঘর থেকে বেরিয়ে ওসি সাহেব দেখলেন চিন্তিত মুখে দরজার সামনে মাটিতে বসে আছে মৈনাক সরকার। ওসি সাহেবকে দেখে উঠে দাঁড়ালেন তিনি। এবার তো টেনশনে পড়ে গেলাম স্যার। তিনজন লেখক খুন, আর সবই আমার লেখক। আমার পেছনে। আমারও তাই ধারণা, কেউ আপনাকেই টার্গেট করেছে। না হয় আপনার লেখকরাই কেন এমনভাবে খুন হচ্ছে। আর ভাবনার বিষয় হলো, তিনটা খুনেই কোনো না কোনোভাবে পানি ব্যবহার করা হয়েছে। এখানে পানির কাজটা কি? কথাটা বলেই আর চোখে তাকালেন তিনি মৈনাক সরকারের দিকে। চেহারায় একটা অনিশ্চয়তা তার। ওসি সাহেব বললেন, যাই হোক, যেহেতু আপনার লেখকদের টার্গেট করা হচ্ছে, তাই আপনি আপনার সব লেখকদের ইনফরমেশন খালেককে দিয়ে দেবেন। আর আমি আপনার জন্য প্রোটেকশনের ব্যবস্থা করছি। 24 ঘন্টা আপনার সাথে পুলিশ থাকবে। কিছুদিন বাসা থেকে না বেরোলে ভালো হয়। হাঁটতে শুরু করলেন ওসি সাহেব। একটু একা সময় দরকার তার। অনেক কিছু ভাবতে হবে। বাসায় এসে দেখলেন রাহেলা ঘুমিয়ে পড়েছে। আর তাকে জাগালেন না তিনি। নেহালও নিজের ঘরে বসে এক গাদা বই পড়ছে। তাকেও বিরক্ত করলেন না ওসি সাহেব। আজকাল রাহেলা আর নেহালের থেকে একটু দূরত্ব বজায় রাখছেন তিনি। তার মনের মধ্যে একটা সত্যি চাপা পড়ে আছে, আর সেটা রাহেলা বা দুনিয়ার কাউকে বলতে পারছেন না তিনি। এই সত্যি ধ্বংস ছাড়া আর কিছু জানে না। একটা অব্যক্ত কষ্টে নিজের মনে মনেই ধুঁকছেন ওসি সাহেব। একা একা খাবার খেয়েই শুয়ে পড়লেন তিনি। চরিত্রহীন 20 নভেম্বর 2019 সকাল 11:30। ওসি সাহেব জিজ্ঞেস করলেন, হ্যালো লুসিয়া? ফোনের ওপাশ থেকে মৃদু গলায় উত্তর এলো, জি বলছি,
কে? আমি ওসি হাসনাইন বলছি, শ্যামলী থানা থেকে। ও হ্যাঁ, আর্চি বলেছিল আপনি আমার ফোন নাম্বার নিয়েছেন ওর কাছ থেকে। হ্যাঁ, তাহলে তো বুঝতেই পারছো যে কেন ফোন করেছি। আমি প্রশ্নই শুরু করি। আচ্ছা, আমাকে এটা বলো, আর্চির বাবা তোমাদের সম্পর্কটা কেন মেনে নিচ্ছিলেন না? মার্গারেটের জন্য। আর্চির সৎমা ওর বাবার সাথে যা না তাই ব্যবহার করত, আর আমাকে তো দু চোখে দেখতে পারতো না। আর আমরা যদি বিয়ে করতাম তাহলে তো মার্গারেটের অত্যাচারের পরিমাণ আরো বেড়ে যেত। এই কারণেই সে মেনে নিচ্ছিল না আমাদের সম্পর্কটা। বুঝলাম। আচ্ছা, মিস্টার ডিসুজা যে উইল করেছিলেন সেই ব্যাপারে কি তুমি জানতে? জানতাম। অ্যাকচুয়ালি বাবার সাথে আমরাও ছিলাম যখন তিনি উইল রেডি করছিলেন। আমাদের সামনেই তিনি সাইন করেন উইল। সবকিছু বাবা আর্চিকে দিয়ে গিয়েছেন। কিন্তু আর্চি তো বললো না যে ও উইলের ব্যাপারে জানতো। কেন এমনটা করলো? মনে হয় ও ভয় পাচ্ছিল। হ্যাঁ। আচ্ছা, তুমিও কি ভয় পাচ্ছ কোনো বিষয়ে? তোমার কণ্ঠ শুনে মনে হচ্ছে তুমি ভয় পাচ্ছ। আমি আর্চিকেও বলিনি এই কথা। মার্গারেট লোক লাগিয়েছিল আমার পিছনে। কি? হ্যাঁ স্যার, আননোন নাম্বার থেকে বারবার কেউ কল করে আমাকে হুমকি দিত। বলতো যদি আমি বিয়ে করি তাহলে আর্চিকে প্রাণে বাঁচতে দিবে না, খুন করে ফেলবে। ইন্টারেস্টিং। তুমি শিওর মার্গারেটই লোক লাগিয়েছে তোমার পিছনে? হ্যাঁ স্যার, এছাড়া আর কেউ এই কাজ করতেই পারে না। যাক, অনেক কথা জানতে পারলাম। তোমাকে অনেক ধন্যবাদ। আর প্রয়োজন হলে আবার ডিস্টার্ব করব তোমাকে। ওসি সাহেব ফোন রেখে চেয়ারে হেলান দিলেন, পা তুলে দিলেন টেবিলের উপরে, চোখ বন্ধ করে ঠান্ডা মাথায় চিন্তা করতে লাগলেন। সূত্রের সাথে সূত্র মেলাতে লাগলেন। নিজের মনে মনেই একটা লিস্ট তৈরি করলেন। এরই মধ্যে খালেক এসে হাজির হলো তার সামনে। স্যার, ললিতা ব্যানার্জির বাবা আসছে। ওনারে কল করছিলাম কালকে রাতে, আপনার কাছে পাঠিয়ে দিই? হ্যাঁ, আপনি নিয়ে আসুন ওনাকে। একটু পরে একজন বৃদ্ধ লোককে নিয়ে খালেক ওসি সাহেবের কেবিনে প্রবেশ করল। বয়সের ছাপ চেহারায় পড়তে শুরু করেছে। বিরক্তি ভরা চোখ নিয়ে চেয়ারে বসল সে। মিস্টার রায়, আপনার নামে শেষে রায়, কিন্তু আপনার মেয়ের নামে শেষে ব্যানার্জি। বিষয়টা বুঝলাম না। সারা দেশে নাম ডুবিয়েছে, মেয়ে বলে আর পরিচয় দিতে ইচ্ছা করে না, এই কারণে ইচ্ছা মতো একটা টাইটেল বসিয়ে দিয়েছে। মেয়ে বলে কেন পরিচয় দেন না? ওর কর্মকাণ্ডের কি আর শেষ আছে? শুরু করলে আর শেষ করতে পারবো না। একটা একটা করেই বলুন। শুনুন তাহলে। 17 বছর বয়সে প্রথম বাসা থেকে পালায়। কোনো এক কুলাঙ্গার ছেলের সাথে রাত কাটাতে গেছিল। মান সম্মান সব ডুবিয়ে সপ্তাহখানেক পর ফিরে আসে বাসায়। বংশের মুখে ওই চুনকালি দেওয়া শুরু। অনেক রাগ ঢাক করে অনেক কষ্টে একটা বিয়ে দিয়েছিলাম। ছেলের মহাজনী কারবার ছিল, টাকা ছিল, শান্তি ছিল, কিন্তু কুকুরের পেটে কি আর ঘি সহ্য হয় বলুন? শান্তি সইল না ওর। 2 মাস পরে চলে এলো বাপের বাড়ি। ডিভোর্স নিয়ে সারা এলাকায় টো টো করে ঘুরতে লাগলো। লাখখানেক টাকা পেয়েছিল স্বামীর বাড়ি থেকে, সেটার তেজে পাগল হয়ে উঠেছিল। আমি তো সেই প্রথমেই আশা ছেড়ে দিয়েছিলাম ওর। পুরা এলাকায় নষ্টা নাম রটে গেল। বাধ্য হয়ে বের করে দিলাম ঘর থেকে, ত্যায্য করে দিয়েছি। এরপর আর যোগাযোগ রাখিনি আমি। কোনো রকম খবরই রাখেননি? মাঝে মাঝে শুনতাম ওর মার কাছে খবর, কি সব নাকি লেখালেখি করে, নামধাম কামিয়েছে। আমি কখনো আমলে নেইনি এই কথা। যা ইচ্ছা করুক গিয়ে, আমার কিচ্ছু আসে যায় না। আপনার কি মনে হয় কে খুন করতে পারে? মরেছে ভালোই হয়েছে। ওর মতো একটা পাপী বেঁচে থেকে শুধু পাপ কাজই করতে পারত। কে জানে টাকার জন্য কি কি না করেছে চরিত্রহীনটা। কত জায়গাতে শত্রু বানিয়েছে। দেখেন গিয়ে মেরেছে হয়তো তাদেরই কেউ। আপনার মেয়ের সাথে কি আপনি শীঘ্রই দেখা করেছিলেন? না, আমার কোনো প্রয়োজন ছিল না দেখা করার। আচ্ছা, আপনি এখন আসতে পারেন। অনেক কষ্ট দিলাম আপনাকে। স্টিলের লাঠিতে ভর দিতে দিতে বৃদ্ধ লোকটা চলে গেল। খালেক বলল, স্যার, উনি তো মারাত্মক লেভেলের রাগী মানুষ। নিজের মেয়েরে ত্যায্য কইরা দিছে, আর এত বছর কোনো খোঁজও নেয় নাই। রাগ মানুষকে ঘৃণ্য থেকে ঘৃণ্যতর কাজ করতে বাধ্য করে খালেক। যাই হোক, পার্থ ডিসুজার অফিসে খবর নিয়েছেন? জি স্যার, রাব্বানিরে পাঠাইছিলাম। লোকটা আসলে ভালো ছিল, কোনো খারাপ রেকর্ড নাই। 20 বছর ধরে কাজ করে, কারো সাথে ঝগড়াও করে নাই কোনোদিন। পার্সোনাল শত্রু মনে হয় না আছে স্যার। আমিও এখন শিওর স্যার, এইসব খুন কানেক্টেড। আপনার কি মনে হয় কে করছে খুন? আমাদের দুদিকের বিষয় দেখতে হবে খালেক। কানেক্টেড হলে কে খুন করতে পারে, অথবা কানেক্টেড না হলে কারা খুন করতে পারে। আমি বলছি আপনি লিখুন।
যদি খুন আলাদা আলাদা মানুষ করে থাকে তাহলে সুবীর বোসের খুনি হতে পারে 1. বোসবাবুর প্রেমিকা ললিতা, কিন্তু তাহলে ললিতাকে খুন করল কে? 2. তার চাকর মতিন, মালিকের শারীরিক অত্যাচার কতদিনই বা সহ্য করবে সে? 3. প্রকাশক মৈনাক সরকার, তবে কেন? যতদূর মনে হচ্ছে তাকেই তো খুনি টার্গেট করছে। 4. একটা অজানা ডেলিভারি বয়, কিন্তু মোটিভ? এবার পার্থ ডিসুজার খুন। খুন যে হয়েছে সেটাতে আমি নিশ্চিত। লিফটের ওপরের লাশই তার প্রমাণ। তাহলে খুনি কে হতে পারে? 1. তার ওয়াইফ মার্গারেট ডিসুজা, কিন্তু একজন নারীর কি এত দৌড়ঝাঁপ করে খুন করতে পারে, নাকি লোক লাগিয়েছিল? 2. আর্চি ডিসুজা, সম্পত্তি আগে ভাগে ভোগ করার জন্য বাবাকে হত্যা। এতটা নিচে কি নামবে ছেলেটা? 3. লুসিয়া, একই উদ্দেশ্য। 4. মৈনাক সরকার, সে বলছে সে ঢাকায় ছিল না, তার কথা কতটা সত্য, আর খুনের উদ্দেশ্যই বা কি? 5. নাকি অজানা কোনো ব্যক্তি? আর সবশেষে ললিতা ব্যানার্জি খুন, তার চরিত্র ভালো ছিল না, কে করল খুন? 1. কোনো গুপ্ত প্রেমিক। 2. বর্তমান প্রেমিক সুবীর বোস, তাহলে তাকে কে মারল? 3. ললিতার বাবা। এই বয়সে এটা সম্ভব? ম্যাট্রেসে দাগটা কিসের? 4. নাকি প্রকাশক মৈনাক সরকার, তাদের মধ্যে কি অন্য কোনো সম্পর্ক ছিল? আর খুনগুলো যদি একজন ব্যক্তিই করে থাকে তাহলে এদের মধ্যে যে কেউই খুন করতে পারে। এতক্ষণ শুনলেন গোয়েন্দা ওসি সিরিজের গল্প কপিক্যাট কিলারের দ্বিতীয় ভাগ। বাচিক অভিনয়ে যারা যারা ছিলেন: গোয়েন্দা ওসির ভূমিকায় রাব্বি, খালেকের চরিত্রে শান্ত, মার্গারেট সারিয়া, আর্চি শাফিন, মৈনাক সরকার আব্দুল মুইন, নেহালের চরিত্রে তপু, নয়নতারা চৌধুরীর চরিত্রে সিনথিয়া, কার্তিক রায় রেদওয়ান, গল্প পাঠে শতাব্দী। আমরা আগামী সপ্তাহে আবার ফিরব কপিক্যাট কিলার শেষ ভাগ নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন গল্পাধার। আমরা শুধু গল্প নয়, জীবন শোনাই।